সাগররুনি মামলার নথি পড়েনি, গায়েবের অভিযোগ, হতাশ স্বজনরা। সাবেক আইজিপি বেনজিরকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ। টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি, প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে ভিন্ন মত। নিলামে উঠছে এস আলমের চিনিকল সহ 11 একর সম্পত্তি, জামানতের চেয়ে ঋণ বহুগুণ বেশি। এবং ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে সেনাবাহিনী, ঢাকার 54 ওয়ার্ডে বিনামূল্যে পরীক্ষার সুযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে, ঢাকার বায়ু দূষণের চিত্র ভয়ঙ্কর, 10 বছরে 50 দিনও ছিল না নির্মল বাতাস। সাংবাদিক দম্পতির সাগররুনি হত্যার মামলার নথি পুড়ে যায়নি, জায়গা বদল হয়, পুরনো নথি ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ রৌফ। নথি পুড়ে গেছে, দুপুরে হাইকোর্টকে এমন তথ্য জানানোর বিষয়ে দ্বিমত পোষণ করে প্রেস কনফারেন্স করেন তিনি। এদিকে সাগররুনির আইনজীবী শিশির মনির জানান, মামলার কিছু নথি গায়েব হয়েছে। রাষ্ট্রপক্ষ তদন্তের জন্য 9 মাস সময় চাইলে আদালত 6 মাস সময় মঞ্জুর করে 22 অক্টোবর দিন নির্ধারণ করে হাইকোর্ট। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। গত 5 আগস্টের পর সাগররুনি হত্যা মামলার তদন্ত নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করে পরিবারসহ দেশবাসী। গত বছরের 30 সেপ্টেম্বর সাগররুনি হত্যা মামলার রহস্য উন্মোচনের জন্য টাস্কফোর্স গঠন করে দেয় হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়। সেই 6 মাস শেষ হলে মঙ্গলবার তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন নিয়ে আসেন হাইকোর্টে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায়, ডিবি অফিসের পর র্যাব তদন্ত করেছে, বারবার জায়গা বদল হয়েছে এই মামলার তদন্তের। মামলার কাগজপত্র ছড়িয়ে আছে। হাইকোর্টের কাছে রাষ্ট্রপক্ষ আরও জানায়, বারবার সময় নিতে হবে দেখেই 9 মাসের সময় আবেদন করেন তিনি। একবার ডিবি, একবার র্যাব, তারপর এখন পিবিআইতে এসছে। সো এইটাতে এই পুরাতন মামলা, এই পুরানো, আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা। এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে। সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সাগররুনি হত্যা মামলা নথি পুড়ে গেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ভুল বলে মন্তব্য করেন তিনি। নথি আছে, কিন্তু পুরানা জিনিস, যেটা আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে পুরানা জিনিস, এভিডেন্স, একটা ছোড়া যদি, মার্ডারের একটা ছোড়াও যদি আপনি এখানে রেখে দেন এত 14 বছর পর, এটা তো জং ধরে। সাগররুনির আইনজীবী শিশির মনির বলেন, তদন্তে এই মামলার কিছু অগ্রগতি থাকলেও কিছু নথি পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছু ডিজেপিয়ার হয়ে গেছে, সিডি, ডিভিডি, কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিজেপিয়ার হয়ে গেছে। তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান, কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসক্লোজ করতে পারিনি। 2012 সালের 11ই ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনিকে পশ্চিম রাজার বাজারে তাদের ভাড়া বাসায় হত্যা করা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পুলিশের তরফ থেকে সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্তের কিছু নথি গায়েব নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ স্বজনেরা। আর অপরাধ বিশ্লেষকেরা বলছেন, এমন ঘটনা ঘটে থাকলে তার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। মামলার নথি হারানো নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, দ্রুত সেটি সমাধান করে মামলাটি নিষ্পত্তি করা উচিত বলেও মত তাঁদের। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনি হত্যাকাণ্ডের পর 1 যুগেরও বেশি সময় পার হলেও এখনও বিচার কাজ সম্পন্ন হয়নি। বারবার বদল হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা, পিছিয়েছে চার্জশিট দাখিল।
এরই মধ্যে এ হত্যা মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে গেছে বলে বিভিন্ন মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, যদিও রাষ্ট্রপক্ষ বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে। তবে বাদীপক্ষের আইনজীবী বলেছেন, কিছু নথি গায়েব হয়েছে। এ ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ নিহতের পরিবারের সদস্যরা। সঠিক বিচার পাওয়া নিয়েও তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। নথি পুড়ে যাক, হারিয়ে যাক বা পরবর্তীতে সেটা আছে বলা, এই যে বলার একটা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসলে আমরা খুবই হতাশ করে, এবং বিচারের যে ক্ষীণ পাওয়ার যে ক্ষীণ আশা, সেটিও আসলে এখন আর নেই। এদিকে বিশ্লেষকেরা বলছেন, ইচ্ছাকৃতভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা বা মামলার নথি হারানোও অপরাধের মধ্যে পড়ে। এমন কিছু ঘটলে তার দায় কর্তৃপক্ষের ওপর বর্তাবে। যারা আইন প্রয়োগ করবেন বা যারা তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করবেন, তারা যদি সময় ক্ষেপণ করেন তাহলে সেটাও কিন্তু একটা অপরাধ। এই আইন শৃঙ্খলা বাহিনীর যারা তদন্তে ছিলেন তারা কিন্তু কোনো না কোনোভাবে এই দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বারবার তদন্ত সংস্থা বদল করা ও চার্জশিট দাখিলে ব্যর্থ হয় বিভ্রান্তি বাড়ছে বলেও জানান তিনি। অহেতুক বা অপ্রয়োজনীয় বা আইন বহির্ভূত প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা যদি ঘূর্ণায়ন হতে থাকে, তাহলে এই পরিবার বা এই সাগররুনির সন্তান, সেই সন্তান তো আগে ছোট ছিল মেঘ, এখন মেঘ তো বড় হয়েছে, তাহলে এই সন্তানের কাছে রাষ্ট্রের কি জবাব থাকবে? সব ধরনের ধোঁয়াশা কাটাতে দ্রুত মামলাটির বিচার কাজ সম্পন্ন করাই মূল কাজ বলেও মত এই বিশ্লেষকের। এই হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে না হওয়া মানে এই ধরনের হত্যাকাণ্ড কিংবা এই ধরনের অপরাধগুলোর পুনরাবৃত্তির একটা সুযোগ তৈরি হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী সরকার আমলে বহুল আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। গত 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। বাংলাদেশ পুলিশের সদর দফতরের এআইজি মিয়া এনামুল হক সাগর বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছে। আদালতের নির্দেশনায় রাষ্ট্রপক্ষ অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশের সদর দফতরের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি শাখা ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে থাকে। বেনজির সহ 12 জনের বিরুদ্ধে এই আবেদন করা হয়েছিল। বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, দুর্নীতি সহ নানা অভিযোগের মাথায় নিয়ে বিদেশে পালিয়ে আছেন বেনজির আহমেদ। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজির। তার আগে 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত ছিলেন র্যাবের মহাপরিচালক। বাংলাদেশের কোনো সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে রেড নোটিশ জারির ঘটনা এই প্রথম। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুদক। সংস্থাটি বলছে, টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসেবেই বিচারের মুখোমুখি করা হবে। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বেরিয়ে আসে হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয় একাধিক মামলা। সংবাদ সম্মেলনে দুদক জানায়, এসব মামলার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব ইনশাআল্লাহ। এদিকে রাজশাহী সিটির সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহিন আক্তার ও মেয়ে আনিকা ফারিয়া জামানের বিরুদ্ধে 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। শাহিন আক্তার, তার স্বামী AHM খায়রুজ্জামান লিটন, আনিকা ফারিয়া জামান অস্বাভাবিক লেনদেন সহ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। গণহত্যা ও গুমের অভিযোগে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে দেয়া সম্মানসূচক আইন ডিগ্রি বাতিলের বিষয়ে পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি। দেশটির গণমাধ্যম দ্য ক্যানবেরা টাইমস জানিয়েছে, ডিগ্রি বাতিলের মতো ঘটনা তাদের সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি। এমন কোনো নজিরও এখন পর্যন্ত তাদের নেই। তবে বিশ্ববিদ্যালয় বর্তমানে এই ধরনের সিদ্ধান্তের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে কাজ করছে। পর্যালোচনা শেষে হাসিনার ডিগ্রি
বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানসূচক কমিটি 1999 সালে শেখ হাসিনাকে ডক্টরেট অব ল ডিগ্রি দেয়। একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি। তবে দুবারের পর বিরতি দিয়ে আবারও সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা যেতে পারে। দলটি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষার পক্ষে মতামত দিয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের এলটি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের তৃতীয় বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর মেয়াদে 4 বছর করার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি বলছে, প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছরই থাকা উচিত। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ 3 বিচারপতির মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি পদে নিয়োগের বাধ্যবাধকতা রাখার বিষয়ে মত দিয়েছে বিএনপি। পরপর 2 বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না, অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন করা যাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। সেই চর্চার মধ্য দিয়ে যদি জনগণ একটি দলকে যদি বারবার চায়, তার মানে সেটা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সোভারেন অথরিটি হিসেবে। সম্পত্তি নিলাম করে এস আলম গ্রুপের কাছ থেকে ঠিক কত টাকা আদায় করা সম্ভব? গ্রুপটির যে পরিমাণ সম্পদ জামানত রয়েছে, ঋণ নিয়েছে তার বহুগুণ বেশি। তবুও বিতর্কিত এস আলম গ্রুপের কাছ থেকে 9,948 কোটি টাকা পাওনা আদায়ে এবার চিনি কল সহ প্রায় 11 একর সম্পত্তির নিলাম ডেকেছে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ কর্পোরেট শাখা। বিস্তারিত সাদিয়া লাবুনির রিপোর্টে। ঋণের নামে লুটপাট করে ইসলামী ব্যাংককে ফোকলা বানিয়ে ফেলেছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। বিপুল অর্থ বের করে পাচার করায় ব্যাংকগুলো ঋণ আদায় করতে পারছে না। পাওনা আদায়ে এস আলম গ্রুপের কারখানা, গুদাম সহ প্রায় 11 একর সম্পত্তি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকিং সেক্টরে স্পেশালি আমরা যদি দেখি 2012 পরে যে অরাজকতা, এবং আমরা দেখেছি যে ইসলামী ব্যাংক বা সোশ্যাল ইসলামী ব্যাংকের মতো ব্যাংকগুলি টেক ওভার হয়েছে এবং বিভিন্ন ধরনের অরাজকতা যেটা ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখা গিয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগর মৌজায় অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন প্রায় 11 একর জমি, ফ্যাক্টরি ভবন ও গুদাম ঘর নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। প্রায় 9,948 কোটি 42 লাখ টাকার ঋণ আদায়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাসিনা সরকারের 15 বছরে দেশের ব্যাংক খাত থেকে পাচার হয়েছে অন্তত 17 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে এস আলম একাই করেছে অন্তত 10 বিলিয়ন বা 1,20,000 কোটি টাকা। ওভারঅল স্ক্রুটিনি যারা দায়িত্বে ছিল, তাদের যদি দায়িত্ব প্রপারলি ডিসচার্জ করা হতো, তাহলে আমাদের যে ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে যেই ধরনের সর্ট অফ আমরা আজকে দেখছি যে ডিফল্টার এবং নন পারফর্মিং লোনের যেই হাই, সেটা বোধহয় এই স্টেজে আসতো না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এস আলম ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে কমপক্ষে 73,113 কোটি টাকা বের করে নিয়েছে। এর বিপরীতে জামানত দেয়া সম্পদের মূল্য খুবই কম। এই নিলামের মাধ্যমে ব্যাংকটি ঠিক কতটা ক্ষতি পুষিয়ে নিতে পারে, সেটাই এখন প্রশ্ন। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বকে এক নিরন্তর ও সমতা ভিত্তিক ভবিষ্যতের পথ তৈরি করতে সম্মিলিতভাবে 5টি উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার কাতারের দোহাতে আর্থনা সামিটে রাখা বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পাশাপাশি সাইডলাইনে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা ও ব্যবসায়ীদের সাথেও করেছেন একাধিক বৈঠক। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। আর্থনা সম্মেলনে যোগ দিতে ভোরে কাতার পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানানো হয়। প্রেস সচিব জানান, সকালে সম্মেলন শুরু হওয়ার আগেই সাইডলাইনে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সামিটের সাইডলাইনে ওইখানে উনি কাতারি যারা ডেভেলপমেন্ট, যারা সিনিয়র অফিসিয়াল আছেন, মিনিস্টার আছেন, কাতারের টপ ডিগনিটারি যারা আছেন, তাদের সাথে কথা হয়েছে এবং বিদেশে থেকে অনেকে আসছেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বিশ্বকে 5 উদ্যোগের আহ্বান জানান। ওপেনিং সেশনে মূলত বক্তব্য করেছেন 4 জন। কাতারের একজন মিনিস্টার, কাতারের যে আমিরের বোন
শাইখা হিন্দ বিনত হামাদ আল থানি, উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল। উনি কথা বলেছেন, উনি কাতার ফাউন্ডেশনের প্রধান, তো উনি কথা বলছেন। আর বাইরের থেকে কথা বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস। এরপর ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবারের সাথে একটি সেশনে অংশ নিয়ে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বৈঠক করেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী নারী কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসেরের সাথে। বাংলাদেশ এবং কাতারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই মিটিংটা খুবই বড় একটা ভূমিকা পালন করবে। শাইখা মোজা আপনি জানেন কি না, পুরো আরব ওয়ার্ল্ডে উনার চেয়ে পাওয়ারফুল ওমেন আর নাই। প্রেস সচিব আরও জানান, কাতার প্রতি 3 বছর পর পর বাংলাদেশ থেকে 725 জন সৈন্য নেবে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে। সকাল 11টার পর থেকেই দুই পক্ষের মধ্যে এই উত্তেজনা শুরু হয়, যা বেলা 12:30টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। দুই পক্ষই ইট পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে ঢাকা সিটি কলেজে শিক্ষার্থীদের উপর হামলা ও কলেজে ভাঙচুরের অভিযোগে দুপুর 2:45টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ টিয়ার শেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল বৈঠকে বসতে পারেন কলেজ কর্তৃপক্ষ। মশা নিধনে এবার মাঠে নামানো হচ্ছে সেনাবাহিনী। ঢাকা উত্তর সিটিতে ডেঙ্গু দমনে ওষুধ ছিটানো সহ সার্বিক কার্যক্রমও তদারকি করবে এই বাহিনী। একই সাথে সব ওয়ার্ডে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণের ব্যবস্থা রাখছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আদিত্য মামুনের রিপোর্টে থাকছে বিস্তারিত। বর্ষায় ডেঙ্গুর প্রাদুর্ভাবের আশঙ্কায় আগেভাগেই তৎপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মশা নিধনে করণীয় ঠিক করতে নগর ভবনে তাই এই জরুরি বৈঠক। কেন্দ্রীয়ভাবে আমরা যে সিদ্ধান্তগুলো নেই, আসন্ন বর্ষায় বাড়তে পারে মশার উপদ্রব। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাধ্যতামূলক বিশেষায়িত ডেঙ্গু ইউনিট রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। কর্পোরেশনের উদ্যোগে ঢাকা উত্তরের 54টি ওয়ার্ডে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থার কথা জানান প্রশাসক। প্রিপেয়ারনেসের জায়গায়, ট্রিটমেন্টের জায়গা থেকে হসপিটালগুলো আমরা রেডি থাকবো সবসময়। প্রতিটি হসপিটালে একটা ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট আমরা করাতে চাই। ডেঙ্গু টেস্টটা আমরা ফ্রি সিটি কর্পোরেশন থেকে ওয়ার্ড ভিত্তিক করাই, কোনো টাকা লাগে না। একই সাথে মশার প্রকোপ ঠেকাতে সেনাবাহিনীকে মাঠে নামানোর সিদ্ধান্তের কথাও জানান। মশা মারতে আমরা কামান দাগাচ্ছি, সেই কামান ঠিকমতো দাগানো হচ্ছে কিনা সেই জন্য আবার লোক নিয়োগ করছি, সেই লোক ঠিকমতো কাজ করছে কিনা সেই জন্য এখন আবার আর্মি নিয়োগ করছি। সো ইটস রিয়েলি আইরনি, বিকজ দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে চলে গিয়েছে। যে থার্ড পার্টি দিয়ে আমরা মশার ওষুধগুলো ছিটাতাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে দিয়ে আর এই কাজটি করাবো না। আমরা এবার আর্মিদেরকে দিয়ে, বিএমটিএফকে দিয়ে আমরা এই কাজটি করাবো। ডেঙ্গু সংক্রমণ রোধে 30 মের মধ্যে সব রাস্তার সংস্কার কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি। মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে শুরু করে একদম তুরাগ নদী পর্যন্ত পুরো জায়গাটি কনস্ট্রাকশন সাইট। মিরপুরের এক্সটেনশন জায়গাগুলোতে কনস্ট্রাকশন সাইট অনেক বেশি। আমরা অলরেডি ঘোষণা করেছি মে মাসের 30 তারিখের মধ্যে ইভেন চিপা চাপারও যত রিপেয়ারের কাজ আছে সেটা আমরা শেষ করে ফেলব। নাগরিক সচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানানো হয়। স্বাস্থ্য নিরাপত্তা বড় নিরাপত্তা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। গেল 10 বছরে 50 দিনেরও কম সময় ঢাকার মানুষ নির্মল বায়ু সেবন করতে পেরেছে। জনবহুল এই নগরীতে প্রতি বছর গড়ে 10 দিনের মতো দুর্যোগপূর্ণ বায়ু সেবন করে মানুষ। এর ফলে ক্যান্সার ও ফুসফুস সংক্রমণের পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী। সমস্যা উত্তরণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও বৃক্ষরোপণের উপর জোর দেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। মফির রহমানের রিপোর্ট। প্রায় সারা বছরই ঢাকার বাতাস থাকে দূষিত, দূষণের মাত্রাও অনেক বেশি। রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষ গেল 3114 দিন বা 9 বছরে মাত্র 31 দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছেন। এই সময়ে 853 দিনের বাতাস ছিল অস্বাস্থ্যকর, আর খুব অস্বাস্থ্যকর 635 দিন। দুর্যোগপূর্ণ বাতাস ছিল 93 দিন।
বিশেষজ্ঞরা বলেন, ঢাকার মানুষ বছরে গড়ে 3 দিনের মতো নির্মল বায়ু সেবন করে, তাও আবার ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের বিনিময়ে। আর বছরে 10 দিন সেবন করে দুর্যোগপূর্ণ বাতাস। 9 বছরের ভিতরে ঢাকার মানুষ 50 দিনেরও কম সময় নির্মল বায়ু সেবন করার সুযোগ পেয়েছে মাত্র। অথচ সবচেয়ে দুর্যোগপূর্ণ বায়ু, যেটিকে হ্যাজার্ডিয়াস বায়ু বলা হয়, সেটি প্রায় 90 দিনের কাছাকাছি সময় হ্যাজার্ডিয়াস বায়ু সেবন করেছে। বছরে সবচেয়ে দূষিত বাতাস থাকে জানুয়ারি মাসে। সকালের বাতাস সবচেয়ে নির্মল মনে করলেও আসলে তখনই থাকে দিনের সবচেয়ে দূষিত বাতাস। এদিকে নভেম্বর থেকে এপ্রিল বা মৌসুমী বায়ু শুরুর আগ পর্যন্ত আন্তর্দেশীয় দূষণে দূষিত থাকে ঢাকা। খুবই ইন্টারেস্টিং বিষয় যে নির্মল বায়ু আমরা কোনো সময় শুষ্ক মৌসুমে পাই নাই বা স্বাভাবিক অবস্থায় পাই নাই। এটি সাধারণত দেখা যায় যে বর্ষার বৃষ্টিপাতের কারণে হয়ে থাকে। ক্রমাগত এই দূষিত বায়ু গ্রহণের ফলে নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ, এমনকি বাড়ছে ক্যান্সার ঝুঁকিও। পার্টিকেলস ম্যাটার যেটা যদি খুব ছোট হয়, ইভেন লেস দেন 2.5 মাইক্রন, তাহলে সেটা আপনার সেল পর্যন্ত চলে যেতে পারে। তা আপনার দেহের ভিতরে নানান রকমের রোগ জীবাণু সৃষ্টি করছে এবং ওয়ান অফ দ্য কজেস অফ ক্যান্সার। সমস্যা উত্তরণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কথা বলেন বিশেষজ্ঞরা। জনসংখ্যা আমাদের বাড়ছে, তার ফলে আমাদের বায়ুর দূষণটাও বাড়ছে। তো ভূমির ব্যবহারের কারণে বায়ু দূষণ হচ্ছে। আমাদের নানান রকমের আমাদের মূলত যেটা আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং ফসিল ফুয়েল ব্যবহার। জেলার হিসেবে সবচেয়ে দূষিত বাতাসের জেলা গাজীপুর। এই জেলায় বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে 18 গুণ বেশি। অন্যদিকে সবচেয়ে কম দূষিত বাতাসের জেলা সিলেট, যদিও সিলেট শহরে বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা WHO মানমাত্রার চেয়ে 9.7 গুণ বেশি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে বজ্রপাতে মৃত্যুর আশঙ্কা বেড়েই চলেছে। তথ্যমতে গেল বছর বজ্রপাতে মারা গেছে 297 জন। এ বছরে ঝড় বৃষ্টির সাথে অধিক বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, খোলা প্রান্তরে বড় গাছ কেটে উজাড় করে ফেলা এবং নতুন কোনো সুরক্ষা ব্যবস্থা না রাখার কারণেই বাড়ছে এই বজ্রপাতের মতো ঘটনা। দর্শক, মফিউর রহমানের আরও একটি রিপোর্টে থাকছে বিস্তারিত। সাধারণত এপ্রিল মে থেকে শুরু হয় ঝড় বৃষ্টির মৌসুম। এই সময় দেশে প্রচুর বজ্রপাত হয়, এতে মারা যায় অনেক মানুষ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম এবং ডিজাস্টার ফোরামের তথ্য মতে 2010 থেকে 23 সাল পর্যন্ত বজ্রপাতে মারা গেছে 3870 জন, অর্থাৎ গড়ে প্রতি বছর মারা গেছে 276 জনের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে 2020 সালে 381 জন। ওই বছরের মে মাসে বজ্রপাতে 210 জনের মৃত্যু হয়, আর 2024 সালে মারা যায় 297 জন। আবহাওয়া অধিদপ্তর বলছে, মানুষ সচেতন না হওয়ার ফলে মৌসুমের শুরু থেকেই বজ্রপাতে ঘটে ব্যাপক প্রাণহানি। 2015 সাল পর্যন্ত আমরা একটা গড় হিসাব করেছি যে বজ্রপাতজনিত মৃত্যুর হার বেশি হচ্ছে, সবচেয়ে বেশি মারা যাচ্ছে কৃষক। 1 থেকে 2 ঘন্টা অথবা 1 থেকে 4 ঘন্টার মধ্যে যদি কোনো এলাকায় বজ্রপাত সংঘটিত হওয়ার প্রবণতা তৈরি হয়, তখন আমরা অ্যালার্ট মেসেজ দিয়ে থাকি। আর এই কারণে কিছু সতর্কতাও জারি করে তারা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বজ্রপাতের আওয়াজ শুনলেই ঘরে বা নিরাপদ আশ্রয়ে যাওয়া, খোলা মাঠে না থাকা, গাছের নিচে আশ্রয় না নেয়া। বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক প্রকল্প নেওয়া হলেও বজ্রপাতে মৃত্যুর হার কমেনি। মৃত্যু রোধে নতুন উপায় অনুসন্ধানে গবেষণার কথা বলেন তিনি। যত মানুষ বজ্রপাতে মারা যায়, তার প্রায় 3 গুণ মানুষ বজ্রপাত থেকে মরতে মরতে বেঁচে যায়। এই যে সার্ভাইভার যারা আসছে, যারা বেঁচে গেল, তাদের চিকিৎসার কোনো প্রোটোকল আমরা তৈরি করতে পারি না। নড়াইলে একটা মেলা, একটা হাট বসে এই সময়, বর্ষার সময়, যেখানে তাল গাছের ডুঙা বিক্রি হয়। কোনো কোনো হাটের দিনে 2000-3000 পর্যন্ত ডুঙা বিক্রি হয়। 1000 ডুঙা মানে 500 গাছ। তো এটা আমরা তো এক নড়াইলের ডিসি ইচ্ছা করলেই এটা বন্ধ করতে পারে। তার মতে, তাল, বাবলা, খেজুর সহ দ্রুত বর্ধনশীল গাছ লাগানোর পাশাপাশি থান্ডার অ্যারেস্টার বসিয়ে জনসচেতনতা বাড়ালে প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।
নির্বাচনী পদ্ধতির উপর জনগণের আস্থা ফেরানো, কালো টাকার ব্যবহার বন্ধ সহ ৩১ দফা দাবি দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে দাবিসমূহ উপস্থাপন করে। বৈঠক শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে দেখতে চান তারা। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা আরও দৃঢ় করার পক্ষে মত দিলেও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়। পার্লামেন্ট যেন বিত্তবানদের ক্লাবে পরিণত না হয় সেদিকে নজর রাখার পরামর্শও দিয়েছে দলটি। ডিসেম্বরকে তারা একটা লক্ষ্য ধরে নিয়ে তারা তাদের যে প্রশাসনিক অন্যান্য যে প্রস্তুতি সেই কাজগুলোকে তারা অব্যাহত রেখেছেন। আমরা তাদেরকে যেটা বলেছি যে আপনার রাজনৈতিক দল এমনকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে পরামর্শ করে নিশ্চয়ই অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট একটা পথনকশা আপনারা ঘোষণা করবেন। রাজনৈতিক নেতাকর্মী সংগঠকরা যাতে ইলেক্টেড হতে পারেন সে কারণের জন্য কালো টাকা, সন্ত্রাস, মাফিয়া, প্রশাসনিক যে ম্যানিপুলেশন সেটাকে বন্ধ করবার ব্যাপারে কঠোর পদক্ষেপ তাদেরকে এখানে নেওয়া দরকার। রাজধানীতে নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন বেশ কয়েকটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। বেশিরভাগ ভবনেই ধরা পড়ে অনিয়ম। ধানমন্ডির কলাবাগান এলাকায় নির্মাণাধীন ভবনে ভ্রাম্যমাণ আদালতের নানা অভিযোগে এক ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। নাহিদ সিরাজীর নিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর কলাবাগান এলাকার নির্মাণাধীন বিভিন্ন ভবনে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত কোনো ভবন নির্মাণ হয়েছে কিনা সেসব বিষয়ে খোঁজ নেন কর্মকর্তারা। তবে যেসব ভবনে অভিযান চালানো হয় বেশিরভাগ ভবনই ধরা পড়ে অনিয়ম। রাজুকের অনুমোদন ও স্মারক নাম্বার না দেখাতে পারা সহ নানা অভিযোগে একটি ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা সহ ভেঙে দেওয়া হয় ভবনটির নকশা বহির্ভূত পুরো অংশ। এ সময় ভবনের বিদ্যুৎ সংযোগ কাটার নির্দেশ দিয়ে বিদ্যুতের মিটারও খুলে নেওয়া হয়। স্ট্যান্ড বাই অনেক সময় অনেক জায়গায় সাইটে থাকে না, নকশা থাকে না। আর যেহেতু এখানে ওইভাবে অফিস টফিস করা নাই, যেহেতু ডেভেলপার কোম্পানি না, এখন আমরা বলছিলাম বারবার যে আমরা আগামীকাল যে কাগজপত্র নিয়ে দেখা করব। মালিকপক্ষকে নোটিশ দেওয়ার পরেও যোগাযোগ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা উল্লেখ করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন। এখানে আমরা যারা যে ভবনে এসেছি মালিকপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তারা আমাদের অফিসেও যোগাযোগ করে নাই, কোনো নোটিশও দেখাতে পারে নাই। এজন্য আজকে আমরা আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা মোবাইল কোর্টে এসেছি। অবৈধ নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে এই অভিযান রাজধানী জুড়েই চলবে বলে জানান তিনি। নাহিদ সিরাজী নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে রাজধানীর চাংখারপুলে আনাজ সহ ৬ শিক্ষার্থী হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র ২৫ মে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাংখারপুলে আনাজ সহ ৬ জনকে হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা আরশাদ, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন, কনস্টেবল নাসিরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই আগস্টে গণহত্যার প্রথম মামলা হিসেবে রাজধানীর পুরান ঢাকার চাংখারপুলের ঘটনায় তদন্ত কাজ শেষ হয়েছে। এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট তৈরি করা হয়। এর মধ্যে ৪ জন আসামি পলাতক আছে। সরবরাহ কমের অজুহাতে অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। না বিশ্বাস নিম্ন আয়ের মানুষের। দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির কথা বলছেন আমদানিকারকরা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশীয় পেঁয়াজের ভরা মৌসুমে স্থিতিশীল ছিল বাজার, স্বস্তিতে ছিলেন সাধারণ মানুষ। সম্প্রতি সরবরাহ কমের অজুহাতে এক লাফেই দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। এখন পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। এমন বাস্তবতায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি চান আমদানিকারকরা। কিছু মজুতদারির জন্য এই যে এমনভাবে মজুতদারি শুরু করছে যে ৩৫ টাকার পেঁয়াজ আজকে মোটামুটি ২০ দিনের মধ্যে ৫৫ টাকা নিজে খাড়া করছে। যদি এটা না খুলে রাখি সামনে আসন্ন যে ঈদুল আজহা আছে এটা নিয়ে আরও অস্থিতিশীল করার পায়তারা করছে।
তারা জানান ভারতে পেঁয়াজের দাম এখন কম। তাছাড়া ভারত সরকার পেঁয়াজের উপর 20% রপ্তানি শুল্ক প্রত্যাহার করেছে। আমদানি করতে পারলে নিয়ন্ত্রণে চলে আসবে পেঁয়াজের বাজার। এবার ইন্ডিয়াতে ব্যাপক পরিমাণ পেঁয়াজ হয়েছে। ইন্ডিয়াতে পেঁয়াজের কেজি মনে করেন 10 টাকা, 12 টাকা, 15 টাকা কেজি ভালো গলা। এই পেঁয়াজ দিলে আমাদের সরকার অনুমতি দেয়, আমরা পেঁয়াজ নিয়ে আসলে বাংলাদেশে আমরা ধরেন পেঁয়াজ কম দামে বেচতে হবে ইনশাল্লাহ। এদিকে পেঁয়াজের আমদানির বিষয়টি চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। যদি বাজার ঊর্ধ্বগতি হয়, আগামীতে হয়তো বা আবার সরকার আমদানি করতে পারবে, যেটা আমরা সবাই জানতে পারবো। হিলি স্থলবন্দর দিয়ে সবশেষ 3 মার্চ পেঁয়াজ আমদানি করা হয়। কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে আমদানি বন্ধ রেখেছে সরকার। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রায় 30,000 বিলিয়ন ডলার অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ ভোক্তা। এছাড়া বিশ্বের বাণিজ্যের প্রায় 80% নিয়ন্ত্রণ করে মার্কিন ডলার। এসব অস্ত্র দিয়ে বিশ্ব অর্থনীতির উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার নেশায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে হালখাতা নিয়ে বসেছে প্রত্যেক দেশের সাথে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যত টাকা আমদানি তত টাকা রফতানি, এই নীতিতে বেশ কঠোর ট্রাম্প। তাই শুল্ক কাঠামোতে ব্যাপক পরিবর্তন করতে চান তিনি। বিস্তারিত জানাচ্ছেন হিরোজুম্মান। বিশ্ববাজারে যুক্তরাষ্ট্র বছরে রপ্তানি করে 3,191 বিলিয়ন ডলার, আর দেশটি আমদানি করে 4,110 বিলিয়ন ডলার। বছরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় 919 বিলিয়ন ডলার। বিপুল বাণিজ্য ঘাটতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেতিয়ে তুলেছে। ঘাটতি পোষাতে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশে অস্বাভাবিক হারে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রায় 10 বিলিয়ন ডলারের বাণিজ্যে 75%ই বাংলাদেশে অনুকূলে। শুল্ক আরোপ করে ঘাটতি উসুল করতে চান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কৃষিপণ্য, জ্বালানি ও খনিজ এবং ম্যানুফ্যাকচারিং পণ্য, যা দেশটির মোট বাণিজ্যের প্রায় 65%। দেশটি থেকে বাংলাদেশ এসব পণ্যের আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের এখানে মার্কেট অ্যাক্সেস পায়, তাদের জন্য সুবিধা আছে। এখানে কি স্ট্র্যাটেজিতে আমরা যাব, কি ধরনের আমরা আলোচনা করব বা কোন দিকে আমরা আলোচনা করব, সেটা অবশ্যই সরকার চিন্তা ভাবনা করছে। এখন সরকারের সাথে যদি আমরাও ব্যবসায়িক সংগঠন যারা আছে বা ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে বসে কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে তো অবশ্যই আলাপ করতে হবে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার। বাংলাদেশি তৈরি পোশাকের 19% গন্তব্য যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের প্রতিযোগী চীন, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশের বর্ধিত শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে সুবিধা পাবে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্য ও দেশ হিসেবে যুক্তরাষ্ট্র শীর্ষ ভোক্তা হওয়ায় গোটা বিশ্বকে যে কোনো সময় বেকায়দায় ফেলার অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। এক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট যখন ডোনাল্ড ট্রাম্প, সেখানে তো কোনো কিছুই পূর্বানুমান করার সুযোগ নেই। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ালে বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তারা। এ সময় তারা আরও বলেন, সৌরশক্তি, বায়ুশক্তি ও জলবিদ্যুৎ পুনরায় ব্যবহার করা যায় এবং এটি পরিবেশ বান্ধব। এই জ্বালানিগুলো জীবাশ্ম জ্বালানির তুলনায় বায়ু দূষণ কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও জানান বক্তারা। সলিড ফুয়েল ব্যবহার করা হয়, সলিড ফুয়েল মিনস আবর্জনা ব্যবহার করা হয় বা কাঠ ব্যবহার করা হয়, এখান থেকে যে বায়ু দূষণ হয়, এটা হচ্ছে ওই ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী থার্ড হাইয়েস্ট। এবারে বাণিজ্য সংবাদ। আসছে বাজেটে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের খরচ কমানোর দাবি জানিয়েছে আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাব। বৈষম্যমূলক ড্যাব ও ইমারত নির্মাণ বিধিমালার কারণে আবাসন শিল্প এবং এই খাতের বিক্রি কমেছে প্রায় 50%। এতে এই শিল্পের সাথে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে রিহ্যাব। তহিদুর রহমানের রিপোর্ট।
আবাসন শিল্প সহ এ খাতের অন্যান্য খাতে কর্মরত অন্তত 40 লাখ মানুষ। কিন্তু বিগত আওয়ামী সরকারের নেয়া ত্রুটিপূর্ণ ডিটেলস এরিয়া প্ল্যান বা ড্যাপের কারণে আবাসন খাতের উদ্যোক্তারা এখন বিপাকে। খরচ বেড়েছে ইমারত নির্মাণে, কমেছে প্লট ও ফ্ল্যাটের বেচাকেনা। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংস্কারের দাবি জানান আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাব। বিগত স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট একটি স্বার্থান্বেষী মহলকে খুশি করতে কতিপয় অসাধু কর্মকর্তা একটি সুন্দর ও সময় উপযোগী ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008-কে উপেক্ষা করে এবং মাস্টার প্ল্যান 2010-কে অন্যায়ভাবে রহিত করে 2008-এর ফাঁড়ের যে মান ছিল সেটাকে কমিয়ে দিয়েছে। সৃষ্টি করা হয়েছে নগরবাসীর মধ্যে ভবন নির্মাণের ক্ষেত্রে চরম বৈষম্য। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাজেট যাতে ভূমিকা রাখতে পারে সেদিকে সরকারকে নজর দিতে হবে। বিদ্যমান সংকটের কারণে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট অন্যান্য উপখাতও ক্ষতির মুখে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা যারা কেবল উৎপাদন করি, আমাদের বড় থেকে ছোট মাঝারি যাই বলেন, আমরা কিন্তু দেশের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমাদের এই কেবল অ্যাসোসিয়েশন কেবল ম্যানুফ্যাকচারিং যারা করি। জনসংখ্যার ঘন বসতির কারণে অল্প জায়গায় অধিক ভবন নির্মাণ করতে হচ্ছে বলে জানান আবাসন ব্যবসায়ীরা। অল্প জায়গায় বেশি পরিমাণ লোকের আবাসনের ব্যবস্থা আমাদের করতে হচ্ছে বাস্তবতার কারণে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাগররুনি মামলার নথি পড়েনি, গায়েবের অভিযোগ, হতাশ স্বজনরা। সাবেক আইজিপি বেনজিরকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ। টানা দুইবারই বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি, প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে ভিন্ন মত। নিলামে উঠছে এস আলমের চিনিকল সহ 11 একর সম্পত্তি, জামানতের চেয়ে ঋণ বহুগুণ বেশি। এবং ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে সেনাবাহিনী, ঢাকার 54 ওয়ার্ডে বিনামূল্যে পরীক্ষার সুযোগ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।